এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তো আজকে উনি ক্লাস নিচ্ছেন আমাদের দেশের বাইরে থেকে অবশ্য। ওনার এখানে রাত মনে হয় অনেক গভীর, যতটুকু আমি জানি। তো আজকের ক্লাস আমরা বেশি বড় করব না। তো অল্প সময় ক্লাস হবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের অবশ্যই কোয়েশ্চেনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে, তখন আমরা কোয়েশ্চেন সেশন অ্যান্সার ওয়ার ওই সময়টা আমরা দিব। তো যাতে রেকর্ডিং দেখতেও আপনাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমি ফ্লোটা, আহসানুল হক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ভাই আমি শুনতে পাচ্ছি। জি জি ভাইয়া, আপনি শুরু করেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্ট্যাটিস্টিক্স ফান্ডামেন্টাল। আসলে আজকে আমি আলোচনাও করব যে স্ট্যাটিস্টিক্স এর ইউজটা মেইনলি এবং কিছু প্র্যাকটিক্যাল দেখাবো। আর এই সমস্ত কাজ করার জন্য এখন কোন টুলসটা ইউজ করতে হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এটা সবার জন্য প্রযোজ্য। আমাদের অবশ্যই নতুন কোনো জিনিস যদি আসে সেটা আমাদের শিখতে হবে। যেমন সামনে পাইথনের যুগ আসতেছে। এখন চলতেছে আর বা আরো যে সফটওয়্যার গুলো আছে। এখানে কতকগুলো দিক আমরা বিবেচনা করে আমরা ফাইনাল রিকমেন্ডেশন করব যে আমাদের এখন সামনে কি করা উচিত। নট অনলি ইউ, আমরা সবাই, আমি সহ। তো আমি এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছি। আমার এখন রাত এখন ১:৩৬। আমি ল্যাবে আছি। এখান থেকেই আমি আসলে ক্লাসটা নিচ্ছি। তো আমি অগাস্টে চলে আসবো দেশে। তখন সময়টা ভালোভাবে ইউটিলাইজ করা যাবে। আমি আমার স্লাইডটা একটু শেয়ার দেই। আচ্ছা, আপনারা একটু এনশিওর করেন যে আপনারা আমার স্লাইড গুলো মানে দেখতে পাচ্ছেন। জি ভাই। জি, দেখা যাচ্ছে। আচ্ছা। তাহলে আজকের টপিক হচ্ছে স্ট্র্যাটেজির ফান্ডামেন্টাল অ্যান্ড রোড ম্যাপ এভরি অ্যানালিস্ট নিডস। আমরা আলোচনা করব ইনফরমাল। ফরমাল প্রেজেন্টেশন অনেক কিছু শিখা যায় না। সার্টিফিকেটের জন্য ফরমাল প্রেজেন্টেশন আমরা অনেক সময় দেই। তো আপনারা যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স একটা পপুলার গ্রাফ। আপনারা যে সেক্টরে কাজ করেন, পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স, বিজনেস, মার্কেটিং, যে সেক্টরে কাজ করেন, এই ধরনের গ্রাফ আমরা কিন্তু প্রেজেন্ট করে থাকি ডেটাকে প্রেজেন্ট করার জন্য। তো চলুন আমি ১ম এই শুরু করি হোয়াই স্ট্যাটিস্টিক্স। তো আমাদের পরিসংখ্যানটা কেন দরকার এই নিয়ে আমি আলোচনা করি। দেখুন, এখানে একটা ছবি দেখেন। এই ছবিটা হচ্ছে একটা মেয়ে হাসতেছে। আমি যদি এই মেয়ের হাসিকে বিশ্লেষণ করতে চাই, আমি ডেটাটা নিব কিভাবে? আমাকে এই হাসিটাকে অবশ্যই সংখ্যাতে কনভার্ট করতে হবে। আমি যদি সংখ্যাতে কনভার্ট না করতে পারি, তাহলে কিন্তু আমি এনালাইজ করতে পারব না। অনেক সফটওয়্যার আছে, আমরা টেক্সট নিয়ে আসি, টেক্সটটা নেই, অ ইমেজ নেই, কিন্তু ডিফল্ট এ আমাদের সংখ্যার ব্যবহার করতে হয়। যখনই সংখ্যা, এই শব্দটা আসে সংখ্যা, তখনই এই সংখ্যার পরিমাপের জন্য আমাদের পরিসংখ্যানের প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যখনই সংখ্যা নিয়ে কাজ করবেন, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করেন। অনেক সময় আমরা জানি না যে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক হিসাব-নিকাশ করি। সেখানে কিন্তু পরিসংখ্যান এপ্লাই করি। কিন্তু আমরা বুঝি না যে এটা একটা অনেক বড় একটা সাবজেক্ট থেকে আসছে। আরেকটা ছবি দেখেন, এখানে আছে কি? মেয়েটা অসুস্থ। তার জ্বর হয়েছে অথবা কাশি হয়েছে অথবা তার রক্তশূন্যতায় ভুগতেছে। বিভিন্ন রকম রোগ আছে। এই রোগগুলো কিন্তু আমরা কিন্তু সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। অথবা দেখা যায় মেয়েটা কাঁদছে। এই কান্নাটাও কিন্তু আমরা সংখ্যার মাধ্যমে প্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ যে কোনো ডেটা, যে কোনো ধরনের ডেটা সংগ্রহের সময় আমরা সংখ্যা ব্যবহার করি এবং এই সংখ্যার মাধ্যমেই কিন্তু ইনফরমেশন ড্র করি। দেখুন আমার স্ক্রিনে ২ টা শব্দ আছে। একটা ডেটা, একটা ইনফরমেশন। আমি বলতেছি কি ডেটা কালেক্ট করি এবং ইনফরমেশন ড্র করি কেন? একটা ডিসিশন নেওয়ার জন্য। অনেক সময় আমরা ইনফরমেশন আর ডেটা এটা গুলায় ফেলি। কিন্তু আজকে আমরা জানবো যে ইনফরমেশনটা কিভাবে আসে এবং ডেটাটা কিভাবে আসে এবং এর মাঝে যা কিছু হবে সবকিছু হবে পরিসংখ্যানের অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমাদের
২ টা শব্দ। একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ইনফরমেশন। এখন ডেটা থেকে ইনফরমেশন আসে, এর মাঝে যা হবে সেখানে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করব, থিওরি ইউজ করব। বাট থিওরিটা আমরা পড়তেও যাব না। এখানে একটা মেথড এপ্লাই করব লার্নিং বাই ডুইং। আসো তাহলে ১ম এ আসি ডেটাটা কি? আমি বললাম ডেটা থেকে ইনফরমেশন ডেটাটা কি? ডেটা হচ্ছে একটা র ফ্যাক্ট। আমি বললাম যে আপনার বলল যে আমার বয়স হচ্ছে ২৫। কেউ বলতেছে আমার ইনকাম হচ্ছে $২০০। কেউ বলতেছে আমি স্যাটিসফাইড। কেউ বলতেছে আমি একটা টেস্ট দিয়েছি সে টেস্টে স্কোর 7.5। এই যে ভ্যালু এরা সব ডেটা। কেননা এই ডেটা থেকে আমি কোন ডিসিশন নিতে পারব না। যেমন কারো বয়স ২৫। আমি ২৫ বছর বয়স এখান থেকে আমি কোন কনক্লুশন ড্র করতে পারব না। কেউ বলতেছে ভাই আমার তো ইনকাম মাসিক ৳২০,০০০। আমি এই ৳২০,০০০ দিয়ে আমি কি করব? আমি এই ৳২০,০০০ দিয়ে কোন কনক্লুশন ড্র করতে পারব না। সে তার ৳২০,০০০ আছে। কেউ বলতেছে ভাই আমি তো আপনার কাজে অনেক স্যাটিসফাইড। কেউ বলছে আমি স্যাটিসফাইড নো। দেখুন এই সমস্ত ভ্যালু দিয়ে আমি কোন ইনফরমেশন ড্র করতে পারব না। এগুলোকে বলা হয় ডেটা। এবার আসি, এই যে ডেটাগুলা পেলাম, এই ডেটা থেকে আমি কিছু ইনফরমেশন ড্র করব। কেমন? আমি অনেকগুলো মানুষের এজ নিয়ে বলব যে আমার এই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তাদের গড় বয়স হচ্ছে ২০ বছর। তখন কিন্তু আমরা ইনফরমেশন ড্র করতে পারি। এই দেখ এই ক্লাসে সবার বয়স ২০ বছর। তাহলে কি ধরনের কথাবার্তা বলা যাবে, কি ধরনের খাবার আনা যাবে, কি ধরনের আমি প্রোগ্রাম করব, আমি একটা ইনফরমেশন ড্র করতে পারব। এরপর হচ্ছে ইনকাম বিটুইন মেল অ্যান্ড ফিমেল ইকুয়াল। এটা একটা সুন্দর একটা ইনফরমেশন। এই ইনফো কিভাবে পাইছি? আমার কিছু মেল ছিল, কিছু পুরুষ ছিল, কিছু মহিলা ছিল। তাদেরকে বললাম, "ভাই আপনার ইনকাম কত? কারো আপনার ইনকাম কত? আপনার ইনকাম কত?" সবার কাছে আমি ইনকাম নিচ্ছি। ইনকাম নিয়ে আমি একটা কনক্লুশন ড্র করতেছি যে মেল এবং ফিমেল ইনকাম ইকুয়াল। আবার স্যাটিসফ্যাকশন লেভেল ইস লো অর্থাৎ এখানে ২০ জন লোক আছে। মেক্সিমামই বলতেছে আমি স্যাটিসফাইড নই। তাহলে এদের ২০ জনের ডাটা নিয়ে আমি একটা কনক্লুশন ড্র করতেছি। সিমিলারলি ভাবে কেউ বলতেছে আমার IELTS স্কোরের ৩০% ছেলে তাদের IELTS স্কোর ৫ এর নিচে। এখানেও কিন্তু আমি একটা ইনফরমেশন ড্র করতে হবে। তাহলে আমার কোন সেক্টরে আমাকে ফোকাস করতে হবে। তাহলে ডেটাটা কি? ডেটা হচ্ছে ফ্যাক্ট। আমি ইন্ডিভিজুয়াল থেকে আমি ইয়েস নো কোন সংখ্যার মাধ্যমে নিবো। নেওয়ার পরে এনালাইজ করলাম। এনালাইজ করার পরে একটা ইনফরমেশন ড্র করব। এই ডাটা থেকে যা হবে সেটা আলোচনা করব। তাহলে আমাদের এই ক্লাসিফিকেশন আমরা যারা ডাটা সায়েন্স এ কাজ করব, যারা ডাটা এনালাইসিস করব তাদের এই ক্লাসিফিকেশন অবশ্যই জানা দরকার। ডেটা হচ্ছে ফ্যাক্ট। আমি ইন্ডিভিজুয়াল থেকে কিছু কালেক্ট করব। ওটার কোনো ইন্টারপ্রিটেশন নাই। আমি ওটা দিয়ে কোনো আ কনক্লুশন ড্র করতে পারব না। কিন্তু যখন কতকগুলো সেক্টর থেকে আমি ডাটা নিয়ে সেখানে সামারি করব, সামারি করে একটা স্টেটমেন্ট দেব সেটা ইনফরমেশন। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা কিন্তু অনেক কিছু কনক্লুশন ড্র করতে পারবো। এখানে কিছু সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু ডিসিশন নিতে পারবো। তাহলে এই হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। আমি আপনাদের প্রশ্ন নিব আগে আমি কিছু জিনিস বলে যাই। তাহলে সংক্ষেপে যদি আপনাদেরকে বলা হয়, সংক্ষেপে বলুন তো ডেটা এবং ইনফরমেশন কি? তাহলে এক কথায় বলব, ডেটা কালেক্ট করে সেই ডেটা থেকে আমরা একটা ইনফরমেশন ড্র করি আফটার এনালাইসিস। এই যে একটা টার্ম আসলো এনালাইসিস। এই এনালাইসিস যখন আসবে তখন আপনারা এখানে যত আমাদের এই ক্লাসে এর পরবর্তী ক্লাসে যত যা হবে মেক্সিমামই হবে যে এই এনালাইসিস এর উপর ভিত্তি করে। যখনই এনালাইসিস কথাটা আসবে তখন আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল টুল আসবে। আপনি এক্সেল এ করেন, যাতেই করেন স্ট্যাটিস্টিক্যাল টুল আসবে। এবার আসি এই যে আমি ডেটাটা কিভাবে পাবো? এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে এটা বললাম একটা মেয়ে অসুস্থ, সে দেশে অসুস্থ কি তার ফিভার হয়েছে। আমি ওই মেয়ের এখানে তখন ১০০ টা বাচ্চার কাছ থেকে আমি নিলাম। কেউ বলতেছে আমার জ্বর হয়েছে, কেউ বলছে আমার জ্বর হয়নি। কেউ বলতেছে আমার জ্বর হয়েছে, কেউ বলছে আমার জ্বর হয়নি। কেউ বলতেছে আমি সাবান দিয়ে হাত ধুই, কেউ বলবে সাবান দিয়ে হাত ধুইনি। এই দেখুন, জ্বর হয়েছে ইয়েস, হ্যান্ড ওয়াশিং উইথআউট সোপ। এগুলো হচ্ছে সব ডেটা। এই ডেটা আমি নিলাম। ডেটা নেওয়ার পরে আমি দেখলাম যে
যে সমস্ত বাচ্চারা হ্যান্ড ওয়াশিং করে না সাবান দিয়ে, তাদের মধ্যে ডিজিজ বার্ডেনটা বেশি। তাহলে এই যে আমি বললাম, নট ওয়াশিং প্র্যাকটিস, নট হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস ইনক্রিজ দ্য ডিজিজ বার্ডেন। অর্থাৎ সাবান দিয়ে না হাত ধুলে তার জ্বর হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশন কিভাবে পেলাম? আমি এটা পেয়েছি এই ডাটা থেকে। তাহলে এই ডাটা থেকে দেখেন ২ টা ভেরিয়েবল। একটা হচ্ছে কি দেখেন এগুলো সব ভেরিয়েবল। আমি এগুলো ডিটেইল আলোচনা করব পরবর্তীতে। এই যে এখানে কতগুলো বাচ্চা কেউ বলতেছে জ্বর হয়েছে, হয়নি, হওয়ার হয়েছে, হয়েছে। এগুলো সব কিন্তু ভ্যারি করতেছে। তাহলে ২ টা ভেরিয়েবল বা ফিচার থেকে নিয়ে আমি একটা ইনফরমেশন ড্র করলাম। এইখানে কিন্তু একটা এনালাইসিস হইছে। এই এনালাইসিস নাম হচ্ছে বাইভেরিয়েট এনালাইসিস। আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তাহলে এখান থেকে কি হলো? দেখুন, আমি কিন্তু এখনো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে আছি। কিভাবে ডেটা থেকে ইনফরমেশনে আসা যায়। এই ডেটাটা কিন্তু আমি কিন্তু সংখ্যার মাধ্যমে নিব। দেখুন, এখানে কিন্তু বলতেছি ইয়েস, নো, ইয়েস, নো। কিন্তু যখন আমি কম্পিউটারে কাজ করব তখন কিন্তু আমাকে একটা সংখ্যার মাধ্যমে দেব কি 10101 মানে ইয়েস, নো মানে 0 মানে নো, তারপরে 1 মানে উইথ সোপ অথবা 0 মানে উইথ সোপ, 1 মানে উইথআউট সোপ। এই ধরনের আমি কিন্তু সংখ্যার মাধ্যমে ডাটা নিব। আবার সংখ্যার মাধ্যমে আমি কনক্লুশন ড্র করব। কেমন কনক্লুশন ড্র করব? দেখুন এই দেখেন রেশিও, রিস্ক রেশিও, অডস রেশিও এগুলোর নামটা অনেকে হয়তো শোনেননি বাট পরবর্তী শুনবেন। রেশিও। এই যে এখানে একটা ভ্যালু পেয়েছি উইথআউট সোপের পাশে 2.15। আমি কিন্তু যদি পরিসংখ্যান না জানি, তাহলে কিন্তু এই সংখ্যার মানেটা বলতে পারবো না। অর্থাৎ যদি কেউ হ্যান্ড ওয়াশিং না করে, তাহলে তার জ্বর হওয়ার চান্স ২ গুণ বেশি। এটা একটা পরিসংখ্যানিক থিওরি থেকে আসছে। অর্থাৎ আপনি যদি বলেন, আমি এই যে জ্বর হয়েছে, হাত ধোয়ার কারণে জ্বর হয়েছে না অন্য কিছু কারণে জ্বর হয়েছে, আমি কিন্তু পরিসংখ্যানের মাধ্যমে বলতে পারবো কিভাবে? বেসড অন দ্য প্রিভিয়াস ডেটা। এখানে তখন আমরা কি করব? পরিসংখ্যানে কিছু মডেল এপ্লাই করব। যদি আমি এখানে পরিসংখ্যানের কোনো থিওরি এপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু আমি কনক্লুশন ড্র করতে পারব না। আপনারা জানেন যে ডাক্তাররা যে তাদের রিপোর্টটা দেয়, এই রিপোর্টের ভিতরে কিন্তু এই ধরনের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল বা মেশিন লার্নিং মডেল সেট করা আছে। সেই মডেলে তারা ব্লাড টেস্ট করে ডাটা নেয়, ডাটা নিয়ে ডাটাটা এখানে ইনপুট করে তখন তারা রেজাল্টটা দিয়ে দেয় এর জ্বর হয়েছে না হয়নি। এ জীবাণুতে আক্রান্ত না আক্রান্ত নয়। সিমিলারলি যারা বিজনেস নিয়ে কাজ করেন যে আজকে প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্স কতটুকু? আমি জানি না। আমি প্রিভিয়াস ডাটা নিব, ডাটা নিয়ে এই ধরনের একটা এনালাইসিস করে বলব যে আজকে, আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আমার এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার চান্স ২ গুণ বেশি। তাহলে আমি ডাটা নিব বিগত সালের বৃষ্টির দিনে এবং বৃষ্টির হয়নি এমন দিনে এবং ডাটা সেল হয়েছে ইয়েস, নো। আমি কিন্তু যেহেতু পাবলিক হেলথ আমি কাজ করতেছি, আমি সব উদাহরণ কিন্তু এই ডিজিজ রিলেটেডই দিব। বাট ব্যাকগ্রাউন্ড বা মেথড সব সেম। এখন আমার কথা হচ্ছে হাউ টু ড্র ইনফরমেশন অর্থাৎ আমি কিভাবে ডেটা এনালাইসিস করব। যদি আমি এই ধরনের কোনো মানে ইনফরমেশন ড্র করতে চাই বেসড অন ডাটা, অবশ্যই আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল এপ্লাই করতে হবে। কি ধরনের টুল এপ্লাই করতে হবে? তাহলে স্ট্যাটিস্টিক কাকে বলে এটা আমাকে জানা লাগবে। তাহলে স্ট্যাটিস্টিক হচ্ছে কি? একটা মেথড যার মাধ্যমে আমি ডেটা কালেকশন করি ফিল্ড থেকে এবং ডেটাটাকে অর্গানাইজ করি, এনালাইসিস করি এবং একটা সুন্দর কনক্লুশন ড্র করি কোনো একটা মেথডের মাধ্যমে। সেই মেথডের নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা আপনারাও করেন। আপনার বাড়িতে যখন বাজার লিস্ট করেন যে আজকে আমাদের তো বেতন এত টাকা, আমি তো অমুক, অমুক জায়গাতে এত টাকা পেয়েছি, আজকে মাছের দর এরকম। সুতরাং আমি আজকে যদি আমি এত টাকা নিয়ে যাই তাহলে আমি এত টাকার বাজার করতে পারি। এটা আপনারাও করেন, সংখ্যার মাধ্যমে করেন। কিন্তু আমরা এখানে একটা নির্দিষ্ট একটা মডেলিং বা থিওরির মাধ্যমে যাব। স্ট্যাটিস্টিক্স কিন্তু ২ প্রকার। দেখুন, এই টার্ম গুলো কিন্তু আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন অথবা শুনে থাকবেন না। বাট এই টার্ম গুলো কিন্তু মাথায় যারা রিসার্চ এ থাকবেন, বিজনেস রিসার্চ হোক
হেলথ রিসার্চ হোক, মার্কেটিং হোক, এই টার্ম গুলো কিন্তু আমরা জানা জানা থাকি। ২ টা ২ টা। দেখুন নামের সাথে নামের সাথে কিন্তু এর মিনিং মানে এর যে ক্যারেক্টার মিনিং আছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকস অর্থাৎ আপনার কাছে যে ডাটাটা আছে, এই ডাটাটাকে সামারাইজ করা হয় যে সমস্ত টুলস দিয়ে তাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকস। অর্থাৎ আপনার কাছে ধরেন ১০ জনের ডাটা আছে বললেন কত এখানে গড় বয়স ২০ বছর, তারপরে IELTS ৫ এর নিচে পাইছে ২০%, এখানে হায়ার এডুকেটেড আছে ৪০%। এই ধরনের সামারাইজ করাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সাধারণত আমরা বলি মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ এগুলোতে। বাট আপনি যদি পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করতে চান, যদি বলতে চান আগামী বছর আমার এই প্রোডাক্টটা বিক্রি হবে এত পার্সেন্টের বেশি। এর চান্স হচ্ছে 50%। আপনি একটা ব্যবসা করেন, বলতেছেন যে আমি তো একটা ব্যবসা করতেছি, এই প্রোডাক্টটা আগামী বছর কতটুকু বিক্রি হবে, এর করে কনক্লুশন ড্র করতে চাচ্ছেন। এই ধরনের স্ট্যাটিস্টিক্স নাম হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ আপনি কোন একটা বস্তু সম্বন্ধে ভবিষ্যতে একটা প্রেডিক্ট করতে চান। সাধারণত আমরা এখানে ইউজ করি পি ভ্যালু, টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, 95% কনফিডেন্স ইন্টারভাল এগুলোর নাম হয়তো আপনি শুনে থাকবেন। এগুলোকে বলা হয় ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। কেন ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স? এই সমস্ত স্ট্যাটিস্টিক দিয়ে আমি ভবিষ্যৎ সম্পর্কে বা ওই পপুলেশন সম্বন্ধে একটা কনক্লুশন ড্র বা ডিসিশন নিতে চাই। যে আজকে আমি কতটুকু মাল উঠাবো, কতটুকু ধরেন আপনি একটা কাপড়ের ব্যবসা করেন, যে আজকে আমি সামনে তো ঈদ। এই ঈদে আমি কতটুকু পাঞ্জাবি কিনলে পরে আমার বিক্রি হবে। এই যে একটা কতটুকু পাঞ্জাবি কিনলে বিক্রি হবে, এটা আপনি কনক্লুশন ড্র করতে যাচ্ছেন, তখন আমরা বিভিন্ন প্রকার এ ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউস করে থাকি। কিন্তু আপনি যে বলেন যে বর্তমান বাজারে পাঞ্জাবি বিক্রি কেমন হচ্ছে, কত পার্সেন্ট বিক্রি হচ্ছে, আমি একটু বাজারে যাই, যাই ডেটা নিয়ে আসি। তখন আপনি এখানে ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, মিন এই সমস্ত জিনিসগুলো সামারাইজ করতে পারবেন। তাহলে আমাদের যখনই আমি কোন ইনফরমেশন ডেটা থেকে ইনফরমেশন ড্র করতে চাই, তখন আমরা ২ ধরনের স্ট্যাটিস্টিক্স ইউস করি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ইনফারেনশিয়াল। খুব সহজে কিভাবে এনালাইজ করব? এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। একটা দিন তাহলে আপনি থিওরি শিখবেন এই বয়সে এসে? নো, আমরা কিন্তু থিওরি এখানে শিখব না। কেননা থিওরি শিখার মতো বয়স আমাদের নাই। বাট থিওরি ছাড়া আপনি কাজও করতে পারবেন না। যদি আপনি থিওরি দেন এখানে কিন্তু ২ টা কথা আমি বলতেছি। আমি বলতেছি থিওরি শিখব না। আবার আমি বলতেছি থিওরি ছাড়া কাজ হবে না। তাহলে কি করব? মেথড নাম আছে কি? লার্নিং বাই ডুইং ইস এ অ্যাপ্রোচ। আমরা কাজে নেমে যাব। কাজ করতে, করতে আমরা শিখব। এই কাজের মধ্যে কিছু একটা কাজ আছে যেটা আমরা ব্রেনে প্রেশার দিব না। এটা আমরা করব কিসের মাধ্যমে? আমরা করব সফটওয়্যারের মাধ্যমে। একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি। আমাদের টিচার বলছিলেন ২ জন ইউনিভার্সিটির প্রফেসর গেছে মার্কেট করতে। বাজার করেছে ৳৫৭। তাহলে ৳১০০ র মধ্যে ৳৫৭ বাজার করেছে। তাহলে সে ফেরত পাবে হচ্ছে ৳৪৩। আমাদের বাংলাদেশে একটা প্রফেসর বলতেছে আমরা ফেরত পাবো $৪৩। ওই প্রফেসর তো অবাক। কি ব্যাপার? তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে হিসাব করলা? অর্থাৎ তারা যে কাজটা মেশিন দ্বারা করা যাবে, সেই কাজটা তারা ব্রেইনের উপর প্রেশার দিতে চায় না। এইজন্য আস্তে, আস্তে মেশিন লার্নিংটা আস্তে, আস্তে এত ইমপ্রুভ হচ্ছে। কেননা যে কাজটা মেশিনের দ্বারা করতে হবে, সেই কাজটা আমি আমার ব্রেইনে আমি প্রেশার দিব না। তাহলে আমরা লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচ এ যাবো। এখন লার্নিং বাই ডুইং অ্যাপ্রোচ এ যাওয়ার সময় আমাদের সফটওয়্যার চলে আসবে। কি, কি সফটওয়্যার? এক্সেল মাস্ট। এক্সেল ছাড়া যেখানে কাজ। আপনি যদি ইতিহাস নিয়েও কাজ করতে চান, আপনার এক্সেল লাগবে। সুতরাং আপনারা যারা ডেটা এনালাইসিস এ থাকবেন, আপনাদের এক্সেল শিখতেই হবে। এক্সেল ছাড়া কোনো উপায় নাই। আপনারা যেটাতে কাজ করেন। এরপর কিছু সফটওয়্যার আছে SPSS, স্টাটা, আর প্রোগ্রামিং, পাইথন। এর মধ্যে যারা সোশ্যাল সায়েন্স, মেডিকেল নিয়ে যারা কাজ করতে চান, শর্ট টার্ম যারা কাজ করতে চান তাদের জন্য SPSS বা স্টাটা দরকার। বাট যারা লং টার্ম কাজ করতে চাচ্ছেন, তাদের অবশ্যই আইদার আর প্রোগ্রামিং অথবা পাইথন। এর মধ্যে যারা
রিসার্চে থাকবেন যে আমি রিসার্চে পাবলিক হেলথ রিসার্চে থাকবো, মার্কেটিং রিসার্চ, সোশ্যাল সায়েন্স রিসার্চে তাদের জন্য অবশ্যই আরটা বেস্ট। বাট যদি কারো প্ল্যান থাকে আমি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাব, কোন সফটওয়্যার ডেভেলপ করব, কোন আ ফিচার আমি ইনফারেন্স করব মানে ক্লাসিফিকেশন এর দিকে যাব, মেশিন লার্নিং করব, তাহলে তার জন্যে পাইথন দরকার। বাট রিসার্চ এ যদি থাকতে চান আপনারা, তাহলে অবশ্যই আমি বলব আপনারা আর প্রোগ্রামিং এ কাজ করবেন। কেননা আমাদের অনেক স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস যেগুলো পাইথনে অনেক কঠিন, বাট আর এ সহজ। কিন্তু এদের যে ব্যাকগ্রাউন্ড যে কোডের যে ব্যাকগ্রাউন্ড এগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নাই। অর্থাৎ কেউ যদি আর শিখে সে পাইথনে যেতে পারবে। কেউ যদি পাইথনে আসে সে আর এ শিখতে পারবে। এই কোডটা দেখে দেখেন তো মনে হচ্ছে যে কত কঠিন কোড। এই কোডটা আমি তো এই কোডটা দেখে কিন্তু অনেক ভয় পেয়ে যাই। আপনারা কিন্তু অনেক অনেক হয়তো ভয় পেয়ে গেছেন এই কোডটা দেখে। এই কোডটা কিন্তু আসলে ভয়ের কিছুই নাই। কেননা আমরা যখন সফটওয়্যার শিখাই তখন আমরা বা সফটওয়্যার শিখি তখন আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে শিখি। বাট মাথায় রাখতে হবে এই সফটওয়্যার যারা তৈরি করেছে ইঞ্জিনিয়ার না। এই সফটওয়্যার ১ম এ যাদের সাহায্য নিয়েছে তাদের হচ্ছে সাইকোলজিস্ট। অর্থাৎ তাদের কথা আমি এমনভাবে সফটওয়্যারটা করব, এমনভাবে আমি করব যাতে সকল মানুষ এপ্লাই করতে পারে। এই স এই যে আমি কোডটা লিখছি, কোডটা যারা ১ম এ যারা এই কোডটা অ্যালগরিদম লিখছে তারা এমনভাবে লিখছে যে এখানে ইতিহাসের, মেডিকেলের, সোশ্যাল সায়েন্স, বাংলা যেকোনো ডিপার্টমেন্টের ছাত্র তারা যাতে শিখতে পারে সেইভাবে তারা এখানে করছে। কিন্তু আমরা যখন শিখতে যাই বা যখন আমরা শিখে যাই তখন আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি যার কারণে মানুষ ভয় পেয়ে যায়। এখানে কিন্তু সবাই শিখতে পারবে। কিন্তু তাকে sequentially one by one আসতে হবে। ১ম এ লাইন, ২য় লাইন, ৩য় লাইন। একটা সিনট্যাক্স লিখবে, তার সকল ধরনের গ্রাফ, তার ব্যাকগ্রাউন্ড এক। সুবিধা কি? এই ধরনের গ্রাফ একটা পেয়ে যাবেন। এই গ্রাফে আমি যে এই যে এই সিনট্যাক্সটা লিখেছি, এই সিনট্যাক্সটা গ্রাফটা এরকম। আমি প্র্যাকটিক্যালি কিন্তু দেখাবো। এখন এই সিনট্যাক্সটার সুবিধা কি? দেখুন, আমরা মানুষ কিন্তু প্রচুর বিজি। আপনি ধরেন একজন রিসার্চার, আপনি এখানে গ্রাফ করছেন, করে আপনি আপনার সুপারভাইজারকে জমা দিচ্ছেন। আপনার সুপারভাইজার ৩ দিন, ৪ দিন, ৫ দিন অনেক সময় দেখবেন যে আপনি ১ মাস পর অথবা যখন কোন পেপার সাবমিট করবেন ১ বছর পরও আপনার কমেন্ট আসে। এই যে ১ বছর পর, ১ মাস পর, ২ মাস পর যে আপনি একটা ফিডব্যাক পেলেন, এই ১ মাস পর আপনি সব ভুলে যাবেন। আপনি কিভাবে করেছেন, কোন সফটওয়্যারে কাজ করেছেন, কোন ভেরিয়েবল সব ভুলে যাবেন। কিন্তু যদি আপনার এইরকম একটা সিনট্যাক্স লেখা থাকে, এটা কোড, এর নাম হচ্ছে আর কোড বলি, অনেক সময় সিনট্যাক্স বলি, যদি থাকে তাহলে আপনি কি করবেন? আপনার ওই সুপারভাইজার ফিডব্যাক দিছে কি? তোমার এখানে ১০ টা ডাটা আছে। এর ১০ টা ডাটার মধ্যে একটা ডাটা বাদ দিয়ে দাও, ওটা ভুল আছে। আপনি ওই ডাটা বাদ দিয়ে খালি এখানে রান দিবেন। এই ধরনের একটা গ্রাফ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আপনার কিন্তু সময় সেভ হয়ে গেল। আবার এই গ্রাফটাকে আপনি ইচ্ছামত কালার করতে পারবেন। যদি ডিফল্ট এ যেগুলো সফটওয়্যার আছে সেগুলো কিন্তু কালার করা যায় না। সিনট্যাক্স এ আপনি আপনার ইচ্ছামত কালার করতে পারবেন। এবার একটা এক্সাম্পল এ আসি। তো এক্সাম্পল আসার আগে আমি আপনাদের সাথে একটু কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এরপর আমি একটা এক্সাম্পল এ যাবো। এরপর আমি প্র্যাকটিক্যাল কিছু কাজ করাবো। যদি আপনাদের কোনো এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে হ্যান্ড রেইজ করে প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহ। আচ্ছা মনে প্রশ্ন নাই। তাহলে আমি একজন মনে হয় হাতকে সজল সাহেব উনি একটু হাত উঠেছেন। হ্যাঁ, প্রশ্ন করুন। আচ্ছা, মানে স্ট্যাটিক্সটা যে বললেন ভাইয়া যে ওয়েব ডেভেলপিং এ। তো ওয়েব ডেভেলপিং এর যে শুধু মানে কিভাবে কাজ করে? নরমালি তো আমরা জানি যে ডাটাবেজ এ নিয়ে তারপর আমরা কাজ করি। যদি পাইথন ওয়েব ডেভেলপিং এ স্ট্যাটিক্সটা কিভাবে কাজ করে? না ওয়েব ডেভেলপই তো পয় কিন্তু কথাটা আমি বলছি ফিউচার প্ল্যান। কারো ফিউচার প্ল্যান যদি ওয়েব ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে তার ডেটা এনালাইসিস টা শিখতে হবে পাইথন এর থ্রুতে। ওকে। ধরুন একটা অ্যাপস, আপনি একটা অ্যাপস করবেন। একটা যেমন ধরুন ডাটা কালেকশন অ্যাপস তৈরি করবেন। সেই অ্যাপসটা করতে হলে তো আপনার পাইথন এর কোড লাগে না? পাইথন এর মাধ্যমে করেন। জি। তাহলে আপনাকে
আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে এটা যে আমি এখন ডাটা অ্যানালাইসিস শিখবো কিন্তু আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমার ওয়েব ডেভেলপ বা অ্যাপস, তাহলে আপনাকে পাইথনের দিকে যাওয়া দরকার। আরে কিন্তু এই কাজটা হবে না। বুঝতে পারছি। মানে ওয়েব ডেভেলপারের জন্য পাইথনটা আরকি কাজ করবে। এইজন্য আগে থাকতে শিখে রাখলে ওইটা বেস্ট আরকি। হ্যাঁ, আমি যদি ফিউচার প্ল্যান, যদি আপনার ফিউচার প্ল্যান থাকে আমি রিসার্চার হবো একজন, বিজনেস রিসার্চার হবো, তাহলে এ আপনাকে যেতে হবে আরে। এটা হচ্ছে কি বেসিক মানে কিন্তু বললাম না? কিন্তু ২ টা কিন্তু হাইলি কোরিলেটেড। আপনি আর জানা থাকলে আপনি পাইথন দিতে পারবেন, পাইথন না থাকলে আর আসতে পারবেন। এতে কিন্তু সমস্যা হবে না। বুঝতে পারছি। আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে যাই। সেই এক্সাম্পলটা হচ্ছে কি দেখুন, আমি বলতেছি আপনারা জানেন যে আমি এই উদাহরণ দিয়েছি অ্যানিমিয়া, রক্ত শূন্যতা। এখন বললাম যে আমাদের অনেক আমরা গরিব মানুষ বাস করি, আমাদের খাবারের অভাব থাকে। কেউ বলতেছে যে খাবারের অভাব থাকলে ওই ফ্যামিলিতে খাবারের অভাব থাকলে ওই ফ্যামিলির যারা অ্যাডোলেসেন্ট আছে তারা রক্ত শূন্যতায় ভোগে। এটা হচ্ছে একটা আমাদের হাইপোথিসিস। এখান থেকে আমি এখন একটা কনক্লুশন ড্র করব। কিভাবে করব? ১ম এ আমার যে দরকার সেটা হচ্ছে ডেটা। তাহলে আমি কি করব? আমি ১০০ জন বা ২০০ জন মানুষের কাছে যাবো, যায়ে তাদের প্রশ্ন করব যে, "তোমার হিমোগ্লোবিন লেভেল কত? তুমি তোমার এনিমিয়া আছে কিনা? তোমার বাড়িতে আজকে খাবার ছিল কিনা? তোমার বয়স কত? তুমি মেল না ফিমেল? তুমি কি আজকে প্রোটিনের খাবার খেয়েছো কিনা? তুমি কি আজকে শাকসবজি খেয়েছো কিনা? তুমি ফলমূল খেয়েছো কিনা? বিন খেয়েছো কিনা? নাট খেয়েছো কিনা? তোমার পরিবারের সংখ্যা কত? তোমার মা এডুকেশন লেভেল কি? তোমার বাবার এডুকেশন লেভেল কি? তোমার ইনকাম" এগুলো হচ্ছে ডাটা। কেন ডাটা? আমি প্রত্যেকটা মানুষের কাছে একটা সিঙ্গেল ভ্যালু নিব। দেখুন কেউ বলতেছে আমার বয়স ২৫ বছর। কেউ বলতেছে আমার রক্ত শূন্যতা আছে। কেউ বলতেছে আমি আমার বাড়িতে খাবার নেই। এখান থেকে কিন্তু আমি কোন কনক্লুশন ড্র করতে পারব না। ওই একটা ভ্যালু দিয়ে কোন কনক্লুশন ড্র করতে পারব না। কি করব আমি তখন? আমি করব কি আমি এভাবে ১০০ টা বা ২০০ টা আমি বাচ্চার কাছ থেকে আমি ডাটা নিয়ে আসব। এই প্রশ্ন করব। প্রত্যেকটা এই দেখেন এই প্রশ্ন করে আমি ডাটা নিয়ে আসব। ডাটা নিয়ে আসে এভাবে ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার পর আমার প্রধান কাজ হচ্ছে কি? আমার কোন একটা সফটওয়্যারে এটা আমাকে নিতে হবে। কি? স্ট্যাটা, SPSS, R বা পাইথন। আমি R এ নিয়ে যাচ্ছি। কেন R নিয়ে যাচ্ছি বলি দেখেন। দেখুন, আমরা জানি যে স্ট্যাটা, এগুলো হচ্ছে এগুলো সফটওয়্যার ফ্রি না। টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমাদের কিন্তু অত টাকা নাই। $৪,০০০ দিয়ে একটা সফটওয়্যার কিনা সম্ভব না। এইজন্য ওয়ার্লড ওয়াইড এখন সবাই ফ্রি। পাইথন এবং এই কি বলে যে এগুলো হচ্ছে ফ্রি সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারে কাজ করব। আমি করলাম কি? এই দেখেন আবারও বলতেছি সিনটেক্সে ভয় পেয়েন না। এগুলো কিন্তু সিনটেক্সটা যদি আপনারা কাজে নামেন, এমনভাবে তৈরি করে যে প্রত্যেকটা মানুষ এখানে সিনটেক্সটা লিখতে পারবে। আমি এই সিনটেক্সের মাধ্যমে ডাটাটা আমি নিয়ে আসবো কোথায়? ইয়েতে R এ। R এ নেওয়া আসার পরে এই দেখুন এখানে কিন্তু কিছু আছে নিউমেরিক ডাটা, কিছু আছে ফ্যাক্টর। এগুলো কিন্তু আমার বলে দিতে হবে। তো এগুলো তো আসলে আজকে আলোচনা করব না। এগুলো তো ডিটেইল প্রত্যেকদিন একটা করে আমাদের ক্লাস দরকার। নেওয়ার পর আমি এই ডাটাটাকে একটা ডাটাবেস তৈরি করব। এরপর ডাটাবেস তৈরি করলাম। দেখুন, এই ডাটাবেস তৈরি করার পরে আমি এনালাইসিস করব। আর এনালাইসিস করব। এই যে এখানে আমি দেখালাম সিনট্যাক্স, এই সিনট্যাক্স এর মাধ্যমে কিন্তু আমি এখানে একটা গ্রাফ করেছি। দেখুন এই গ্রাফ। এই গ্রাফটা কি বলে দেখুন। এই গ্রাফ থেকে বলা হয়েছে, দেখুন এই গ্রাফ কি বলতেছে? এই গ্রাফটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ। এই গ্রাফ বলতেছে যে সমস্ত হাউস হোল্ডে যে সমস্ত ফ্যামিলিতে ফুড সিকিউর তাদের মধ্যে হিমোগ্লোবিন বেশি। আর হিমোগ্লোবিন বেশি মানে কি? রক্ত শূন্যতা কম। তাহলে এই যে গ্রাফ, এই গ্রাফই আমাকে বলে দিচ্ছে একটা ইনফরমেশন। এর আগে কিন্তু ছিল সব ডেটা। এদেরটা কেউ ছিল ফুড সিকিউর, কেউ ছিল ফুড ইনসিকিউর, কারো হিমোগ্লোবিন লেভেল ১০, কারো হিমোগ্লোবিন লেভেল ১৪, কারো ৭। কিন্তু এই গ্রাফ আমাদের একটা ইনফরমেশন দিচ্ছে। কি মানে দিচ্ছে? যে সমস্ত ফ্যামিলির মানুষ ফুড সিকিউর তাদের অভাব নেই, তাদের মধ্যে হিমোগ্লোবিন ভালো। অন্যদিকে যে সমস্ত ফ্যামিলিতে খাবারের অভাব তাদের মধ্যে রক্ত শূন্যতা বেশি। তাহলে এই যে আমি একটা ইনফরমেশন ড্র করলাম, এই ড্র করলাম কি দিয়ে? একটা স্ট্যাটিস্টিক্যাল প্লট এর নাম হচ্ছে বক্স প্লট। এখানে যে স্ট্যাটিস্টিক দিছে এর নাম হচ্ছে মিডিয়ান। এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। অথবা আমি অ্যানিমিয়াও দিতে পারি।
এই দেখেন এটা হচ্ছে এনিমিয়া। সেটা কি? যে সমস্ত হাউস হোল্ডে, ফ্যামিলিতে খাদ্যের কোনো অভাব নাই, তাদের এনিমিয়া লেভেল কম। বাট যে সমস্ত হাউস হোল্ডে, ফ্যামিলিতে খাবার অভাব আছে, সেখানে এনিমিয়া প্রিভ্যালেন্স অনেক বেশি। তো এখানে একটা আমাদের ইনফরমেশন চলে আসলো। এবং এই ইনফরমেশন দিয়ে কি করতে পারবো আমি করব? একটা কনক্লুশন ড্র করতে পারবো যে হ্যাঁ, বাড়িতে খাবারের অভাব রাখা যাবে না। কেননা খাবারের অভাব হলে পারে রক্তশূন্যতা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা আমার কি ইনফরমেশন। কিন্তু আগে যে ডেটাটা ছিল, ওই ডাটা থেকে কিন্তু আমি কোনো কনক্লুশন ড্র করতে পারিনি। তাহলে আমি কি বলেছিলাম? আপনাদের মনে আছে যে ২ ধরনের স্ট্যাটিস্টিক্স আছে। একটা হচ্ছে কি ডেসক্রিপটিভ, এটা আমি ডেসক্রিপ করলাম। এটাকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি ডেসক্রিপটিভ। আমি ডিসক্রাইব করলাম। কিন্তু এখান থেকে তো আমি কোনো কনক্লুশন মানে ইনফারেন্স করতে পারব না। আমি যদি ভবিষ্যতে একটা ইনফারেন্স করতে চাই, তাহলে আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স লাগে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি বললাম? কাই স্কয়ার, পি ভ্যালু, কনফিডেন্স ইন্টারভাল এগুলো। এইগুলো বের করার জন্য আমি যে টুলসটা ইউজ করি, তার নাম হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন শুনে অনেকে ভয় পায়। কিন্তু আমি বলতেছি এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে লার্নিং বাই ডুইং। আপনি যদি আজকেই মাঠে নামেন, আপনি ২ থেকে ৩ দিনের মধ্যে সবকিছু আয়ত্ত করে ফেলে দিবেন। কিন্তু আপনাকে মানে যেতে হবে সিকোয়েন্সিয়ালি। আপনি এখানে কিন্তু হুট করে একটা জায়গাতে যদি যান তাহলে পারবেন না। এখন ডেটাটা পাওয়া মাত্র এই সমস্ত ডাটাকে আমি সামারাইজ করব। আবার দেখেন সিনট্যাক্স আসলো। দেখুন এই সিনট্যাক্স গুলো কিন্তু আমি বলছি সিনট্যাক্স গুলো কিন্তু মনে হচ্ছে খুবই কঠিন। কিন্তু আপনি যখন সিকোয়েন্সিয়াল লিখবেন তখন কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনি করতে পারবেন। জাস্ট আপনাকে সময় দিতে হবে। এবং এই দেখুন আমি একটা ডেটা পাওয়া মাত্র ফুল ডাটাকে যারা আপনারা রিসার্চ এ আছেন দেখবেন যে এভাবে মিন প্লাস মাইনাস এইচডি তারপরে এন প্রপোর্শন পি ভ্যালু এই যে পি ভ্যালু পেয়ে গেছি। তাহলে এই ডাটাটাকে আমি এইভাবে সামারাইজ করব। সামারাইজ করার পর আপনি এই ডাটাটাকে আপনার সুপারভাইজারে দিবেন, জার্নালে দিবেন বা আপনার টিমমেটকে দিবেন। তখন তারা ফিডব্যাক দিবে। আচ্ছা বলুন তো এই ধরনের টেবিল আপনারা কেউ কখনো করেছেন? এখানে কেউ আছেন এই ধরনের টেবিল করতে হয়েছে আপনাদেরকে? জি ভাই। আচ্ছা। এই ধরনের টেবিলটা আপনি কি ম্যানুয়ালি করছেন না কিভাবে করছেন? ভাই আর এর মাধ্যমে প্যাকেজ দিয়ে করছি। হ্যাঁ। আর তাহলে আপনি তো আর তো জানেন তাহলে তো আপনার তো সমস্যা নাই। আর এর মাধ্যমে কিন্তু এভাবে টেবিলটা আমি অটোমেটিক টেবিলটা করে নিতে পারবো। সুবিধা কি? আমি যদি আমার সুপারভাইজার কোনো ফিডব্যাক দেয়, তাহলে সেই ফিডব্যাকটা কারেকশন করে আমি ১ মিনিটের মধ্যে আবার টেবিলটা করতে পারবো। কিন্তু আগে আজ থেকে কয়েক বছর আগে যখন আমরা ম্যানুয়ালি করতাম স্টারা এসপি তখন কি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতো। ঘন্টার পর ঘন্টা। যতবার ফিডব্যাক দেয় ততবার টেবিল করতে হয়। কিন্তু এখন ফিডব্যাক দিল, ওই ডাটা ঠিক করলাম, ক্লিক করলাম, কয়েক সেকেন্ডের মধ্যে টেবিলটা হয়ে যাবে। এরপর আরেকটা টেবিল আছে, এর নাম হচ্ছে কি? রিগ্রেশন টেবিল। এই যে আমি বললাম যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দেখুন, এখানে ইনফারেন্সটা কি আছে? এগুলো আপনারা হয়তো এখনো বুঝবেন না। বাট এখানে আমি এখানে জাস্ট আমি বলে দেই ইনফরমেশনটা কি? স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে কিন্তু আমি বের করে আনেছি যে সমস্ত হাউসহোল্ডে খাবারের অভাব আছে, তাদের মধ্যে রক্তশূন্যতা হওয়ার চান্স ১০ সরি ১০ গুণ বেশি। এই যে আমি কনক্লুশন ড্র করলাম, এটা স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস ছাড়া এই কনক্লুশন ড্র করা সম্ভব না। এটা আমি এখানে একটা স্ট্যাটিস্টিক্স বের করেছি, একটা মডেল এপ্লাই করেছি। এই মডেলের নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেল। এই মডেলের মাধ্যমে আমি এই ডাটাটা সামারাইজ করেছি। এখন দেখুন, এখন আমি করব যেহেতু এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পি ভ্যালু আমি এখান থেকে একটা ইনফারেন্স ড্র করতে পারবো। কি ড্র করতে পারবো? যে সমস্ত ফ্যামিলিতে খাবারের অভাব আছে, ওই সমস্ত ফ্যামিলিতে আপনার অ্যা রক্তশূন্যতা হওয়ার চান্স ১০ গুণ বেশি। তাহলে আমি ড্র করতে পারলাম। তো চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখি। তাহলে আমি বলেছিলাম এখানে সফটওয়্যার কয়টার কথা বলছিলাম? সফটওয়্যার কথা বলেছিলাম এখানে ৩ টা সফটওয়্যার আমরা ৪ টা সফটওয়্যার ইউজ করব। এক্সেল তো ম্যান্ডেটরি, এক্সেল এর কথা বাদ দিই। স্টাটা, এসপিএসএস আর পাইথন। তাহলে ১ম এ আমি বলতেছি এই যে
এই সফটওয়্যার নামটা হচ্ছে কি? এই সফটওয়্যার নামটা হচ্ছে আপনার স্ট্যাটা। স্ট্যাটা সফটওয়্যার যদি আপনি কেউ শিখতে চান, কেউ যদি বলে আমি স্ট্যাটা শিখতে চাই, তাহলে কিন্তু এটা আপনাকে খুব কঠিন হবে না। ধরুন এই যে ডাটা আমি ওপেন করলাম, এখানে আমি যদি ক্লিক করি যে ডাটা ভিউ, এই ধরুন ডাটা দেখতে পাচ্ছি। এখানে অন্য সরি এটা অন্য একটা ডাটা সেট। ডাটা ওপেন করলাম। কিভাবে ওপেন করব? দেখুন আমি ডাটাটাকে ওপেন ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে ডাটা ওপেন করার নিয়ম প্রত্যেকটা সফটওয়্যারেই সেম। আমি ওপেনে যাব। আমার একটা ফোল্ডারে ডাটা রাখা আছে, সে ডাটা ওপেন করব। ওপেন করার সময় আমি এই দেখেন এখানে আছে কি? গ্রুপ, অর্থাৎ কেউ ইনফেক্টেড, সেক্স, মেল, ফিমেল, এইজ, malnourished। কেউ বলতেছে, "ভাই বলুন তো এখানে কত পার্সেন্ট পুরুষ এবং কত পার্সেন্ট মহিলা আছে?" দেখুন, আমি এখানে খালি ট্যাব দিব। ট্যাব দিয়ে আমি এখানে এটাকে সিলেক্ট করে নিয়ে চলে আসবো। এখানে এন্টার দেব। সঙ্গে, সঙ্গে বলে দিচ্ছে এখানে একটু ফন্টটা বড় করি তাহলে সুবিধা হয়। সঙ্গে, সঙ্গে বলে দিচ্ছে এখানে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট ফিমেল আছে। সঙ্গে, সঙ্গে কিন্তু। আবার বলা হলো যে, "ভাই তাহলে আমি এখানে তো কিছু বাচ্চা আছে, বাচ্চার বয়স কত?" আমি এখানে দিয়ে দিলাম। এই দেখুন সঙ্গে, সঙ্গে বলে দিচ্ছে এখানে এদের বাচ্চার গড় বয়স হচ্ছে ২৮ মাস। কিন্তু এটা ছিল ডাটা। দেখুন এটা হচ্ছে ডাটা। বয়স ২৬ মাস, ২ মাস, ৫৩ মাস, ২৫ মাস, ৪৩ মাস, ৫৬ এরা হচ্ছে মাস। এগুলো হচ্ছে ডাটা। এই ডাটা থেকে আমি একটা ইনফরমেশন ড্র করলাম যে এখানে ১০০০ টা বাচ্চা আছে। ১০০০ টা বাচ্চার গড় বয়স হচ্ছে ২৮ বছর, ২৮ মাস। তাদের মিনিমাম বয়স ০ মাস, মেক্সিমাম বয়স ৫৯ মাস। খুব সহজে পেরে যাচ্ছে। আবার বলা হচ্ছে কি, আচ্ছা বলুন তো malnutrition এ ভুগতেছে কতজন বাচ্চা? আমি এখানে খালি ট্যাব দিব, নিয়ে আসবো, এন্টার দিয়ে দেব। সঙ্গে, সঙ্গে কিন্তু বলা হচ্ছে কত পার্সেন্ট বাচ্চা malnourished? ৪৬% বাচ্চা malnourished। আবার বলতে পারে, আচ্ছা পুরুষের মধ্যে কত পার্সেন্ট malnourished? মহিলার মধ্যে কত পার্সেন্ট? জাস্ট এখানে এই যে এখানে যে বাচ্চার সেক্স দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে কলাম দিলাম বা কলাম পার্সেন্টেজ। তাহলে কিন্তু দেখেছি কি পুরুষের মধ্যে হচ্ছে ৪৬% এবং এবং মহিলাদের মধ্যে ৪৫% বাচ্চা malnourished। তার আমি যদি কোনো সফটওয়্যার ইউজ করি তাহলে কিন্তু অতি তৎক্ষণাৎ ধরুন আপনার কোনো কোম্পানিতে কাজ করতেছেন। সে কোম্পানি বলল, "এই আজকে কত পার্সেন্ট বেচা বিক্রি হয়েছে দেখো তো।" আপনি সঙ্গে, সঙ্গে এখানে ট্যাব দিয়ে আপনি সঙ্গে, সঙ্গে একটা দিয়ে দিলেন এখানে। এই দিয়ে দিলেন। এই তো এখানে ধর ৫ টা গ্রুপ আছে। বললেন যে পাঞ্জাবে বিক্রি হয়েছে ২৫%, লুঙ্গি বিক্রি হচ্ছে ১০%, গামছা বিক্রি হয়েছে ১৮%, অমুক বিক্রি হয়েছে ১৬%। আপনি কিন্তু সঙ্গে, সঙ্গে একবারে চোখের নিমেষের মধ্যে কিন্তু আপনি একটা কনক্লুশন ড্র করতে পারেন। এখন আপনাদের মধ্যে সেলসম্যান আছে কিছু মেল ফিমেল। তাহলে বলল, বলো তো তাহলে মহিলারা কত পার্সেন্ট বিক্রি করছে, পুরুষরা কত পার্সেন্ট বিক্রি করছে?" সঙ্গে, সঙ্গে আপনি একবারে এখানে ক্লু দেবেন। কারণ এই কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিবেন যে এখানে এই তো মহিলারা কত পার্সেন্ট বিক্রি করছে, পুরুষরা কত পার্সেন্ট বিক্রি করেছে। মহিলারা কত পার্সেন্ট অ্যা malnourished, পুরুষরা কত পার্সেন্ট malnourished। সব ধরনের এনালাইসিস কিন্তু এখান দিয়ে করতে পারবেন। সিমিলারলি এখানে কিন্তু ওই যে কোনো আ কোয়ান্টিটি ভেরিয়েবল থাকে। যেমন ধরেন এখানে বললাম সাম, এখানে বয়স হচ্ছে ১৮ বছর। আপনি যদি বলেন যে এখানে আমি দেখতে চাচ্ছি অ্যা ইয়ার মাধ্যমে এই মেল ফিমেল তাহলে সঙ্গে, সঙ্গে এখানে নিয়ে আসবেন। আপনি সরি এখানে এ এখানে টি টেস্ট এই যে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট এ ক ক ব মহিলা পার্সেন্ট মহিলাদের মধ্যে বয়স কত, পুরুষের মধ্যে বয়স কত, তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা সেটাও কিন্তু বলে দিতে পারবে এই টেস্টের মাধ্যমে। দেখুন সিম্পল একটা ছোট্ট একটা কোডের মাধ্যমে আমি কত বড় ইনফরমেশন পেয়ে গেছি। একবারে গোটা ডাটাকে আমি সামারাইজ করে ফেলেছি কয়েক সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে এই বা স্টার্টার অ্যাডভান্টেজ কিন্তু স্টার্টারতে অটোমেটিক টেবিল মানে যেভাবে আরে করতে পারে, গ্রাফ করতে পারে আরে, এটা এভাবে আমরা করতে পারি না। এই একটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। বাট স্টার্টার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে।
এইভাবে অতি নিমেষেই আমরা ডাটাকে সামারাইজ করতে পারি। এখন আসলো ফাইনালে হচ্ছে রিগ্রেশন। আপনারা এর মধ্যে অনেকে লজিস্টিক রিগ্রেশন নাম শুনেছেন। আজকে আমি কিন্তু ডিটেইলস আলোচনা করতে পারব না এখানে। অত সময় নাই। দেখুন, কেউ বলল, "ভাই, আমি লজিস্টিক রিগ্রেশন ইউজ করে আমি অডস হিসেব বের করতে পারি।" জাস্ট এখানে সরি, আপনি লজিস্টিক দিয়ে আপনি এখানে আউটকাম দিবেন। এখানে আপনি এক্সপোজার দিয়ে দিবেন। এখানে আই ডট দিব কারণ এখানে ক্যাটেগরি ভেরিয়েবল। ইন্টার দিয়ে দিবেন। দেখুন অতি কয়েক সেকেন্ডের মধ্যে বা দেখি আমাদের রেজাল্ট চলে আসছে। কি আসছে? এখানে ইন্টারপ্রেট কি? যে সমস্ত বাচ্চা ব্যাকটেরিয়াতে ইনফেক্টেড তাদের মধ্যে ম্যালনারিড হওয়ার চান্স ১১ টাইমস বেশি। এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ফাইন। আপনি এখানে অনেকগুলো ভেরিয়েবল আপনি এখানে এড করতে পারবেন। ক্যাটেগরি ভেরিয়েবল আগে আই দিতে হয়। তবে আমি দেখেন এতে আই কেন দিতে হচ্ছে, তারপরে লজিক কেন লিখতে হচ্ছে এগুলো আলোচনা করব না। এগুলো আমরা যখন ডিটেইল কখনো কোনো কোর্সে আমরা আলোচনা করব। দেখাচ্ছি যে স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করে অতি অল্প সময়ে কিভাবে আমরা একটা ইনফরমেশন ড্র করতে পারি। কিভাবে ড্র করতে পারি। এখন আমরা কিন্তু ফোরকাস্টও করতে পারি। আপনাদের অনেক সময় মনে হলো যে আমাদের তো একটু আগামী এই বছর তো বেচা-বিক্রি এরকম আছে। আগামী বছর বেচা-বিক্রি কেমন হবে? আমরা কিন্তু রিগ্রেশন এর মাধ্যমে অতি নিমেষেই কিন্তু আমরা ফোরকাস্ট করতে পারবো। কিভাবে করতে পারবো? রিক। এখানে ইনকামটা আছে না? ধরুন আপনার আপনাদের কোম্পানিতে এখন একজনের জয়েন করছে, তার বেতন হচ্ছে ৳৩০,০০০। ৩০,০০০ ইনকাম। সে ঢাকা শহরে বেড়াতে আসছে। ঢাকা শহরে আসছে। এখন সে বলতে পারছে না যে আমার ব্যয় কত হবে? ও তো বিপদে পড়ে গেল। ব্যয় কত হবে? অথবা আপনার ইনকাম ছিল গত বছর ৩০ বছর, এই বছর আপনার ইনকাম হয়ে গেছে ৪০,০০০। সরি, গত বছর ছিল ৩০,০০০, এ বছর হচ্ছে ৪০,০০০। আপনার তো বেতন বেড়ে গেছে। আপনি বলতে তাহলে আমার আয় তো বেড়েছে, আমার ব্যয় কেমন বাড়বে? আপনি রিগ্রেশন এর মাধ্যমে ইজিলি আপনি বের করতে পারবেন যে, এরে সর্বনাশ! আমার যদি ইনকাম যদি ৳১,০০০ বাড়ে, তাহলে আমার ব্যয় বাড়বে মানে 0.48 গুণ ইউনিট বেশি বেড়ে যাবে। অর্থাৎ আমার যদি ইনকাম যদি ৳১,০০০ বাড়ে, তাহলে আমার ব্যয় বেড়ে যাবে 0.4 হাজার টা মানে অর্থাৎ ৳৫০০ বেড়ে যাবে। এইভাবে আমরা আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করে অতি সহজে আমরা একটা ইনফারেন্স ড্র করতে পারি। কিন্তু অবশ্যই আমাদের কোনো সফটওয়্যারটা ইউজ করতে হবে। আমরা ব্রেনের উপর কোনো প্রেশার দেব না। দেখেন এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করি অনেক সময় লেগে যায়। কিন্তু স্টাটা একটা কত ইজি সফটওয়্যার। খালি রেগ নিলাম, পাশাপাশি ২ টো ভেরিয়েবল দিলাম, দেওয়ার পর খালি এন্টার দিলাম, সঙ্গে, সঙ্গে আমাদের রেজাল্ট দিয়ে দিল। তাহলে এইভাবে আমরা স্টাটা সফটওয়্যারটা ইউজ করে আমরা ডাটাকে সামারাইজ করতে পারি। এখন আমরা দেখাবো হচ্ছে একটু আ আর এর একটা এক্সাম্পল দেখাবো। তো এখান থেকে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তবে আমি যে বলতেছি এখানে কিন্তু ডিটেইল আলোচনা করতে পারছি না। কারণ ১ ঘন্টার মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। সেটা আপনারাও জানেন। তো এর মধ্যে কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি একটু আলোচনা করি। এরপরে আমি চলে যাবো আর এর কিছু এক্সাম্পল এ। কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? এই স্টাটা বা কোনো প্র্যাকটিক্যাল নিয়ে? আচ্ছা, কোয়েশ্চেন নাই। তাহলে চলুন আমরা এবার আর টা ওপেন করি। আমি দেখাচ্ছি কি জন্য যাতে আপনাদের ভয়টা ভেঙে যায়। ভয়টা যাতে না থাকে এইজন্য আমি এই জিনিসটা আলোচনা করতেছি। দেখুন, এই যে আমি এখানে সিনট্যাক্স গুলো লিখছি, এই সিনট্যাক্স গুলো দেখেই কিন্তু আপনাদের মাথাটা অনেক খারাপ হয়ে যায়। আমারও খারাপ হয়ে যায়। কিন্তু আমি আবারও বলি, এই সিনট্যাক্স গুলো কিন্তু আপনাকে সব লিখতে হবে না। এই সিনট্যাক্স গুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে আগান। আপনার অ্যালগরিদম সঠিকভাবে আগান যে কি করব? আপনার মাথায় রাখতে হবে কি করব? কিভাবে করব এটা আপনার মাথায় নিতে পারে। এটা সফটওয়্যার নিজে করে দিবে। কারণ সফটওয়্যারে হেল্প মেনু আছে। আপনি যদি একটা সিনট্যাক্স লেখেন তাহলে ওই সার্চ করবে। আপনাকে খালি
অ্যালগরিদম সেট করতে হবে যে আমি কিভাবে আগাবো। যেমন ধরুন কেউ বলল, আপনার বললেন, আমাকে বললেন যে, "ভাই আমার কম্পিউটারে পি ড্রাইভে এবিসি ফোল্ডারে একটা ডাটা আছে, ডাটা ওপেন করুন।" এটা হচ্ছে কি আমাদের মুখের ভাষা। মুখের ভাষা হচ্ছে কি, আপনার কম্পিউটারে ডি ড্রাইভে এবিসি ফোল্ডারে একটা ডাটা আছে, ডাটা ওপেন করুন। এটা আমি কম্পিউটারে কিভাবে বলবো দেখুন। পি ড্রাইভে ডাটা আছে স্ল্যাশ এবিসি ফোল্ডার স্ল্যাশ নিউ ফোল্ডার একটা ডাটা আছে অ্যানিমিয়া। এটা ওপেন করে দেন দেখেন। আমরা মুখের যে ভাষাটা আছে সেই ভাষাটাকে আমরা এখানে কম্পিউটারে রূপান্তর করি। তাহলে এগুলোকে আমি লিখবো? লিখলে তো ভুল হবে। লিখার প্রয়োজন নাই। এটা কিন্তু কম্পিউটারের মধ্যে এটা আছে। আমাদেরকে শুধুমাত্র জানতে হবে কিভাবে নিয়ে আসবো। কপি পেস্ট করে নিয়ে আসবো। ওই ডাটার মধ্যেই মানে এর মধ্যেই আছে কিন্তু। আমাকে কিন্তু কোনো কিছু লিখতে হবে না। সিমিলারলি ভাবে এই যে আমি এখানে এই যে কোডগুলো লিখছি না, এগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে না। আপনি যদি আমাকে বলেন ভাই আমি লিখতে পারব না কিন্তু। এই কোডগুলো কিন্তু ভিতরে আছে। এইজন্য বললাম যে সাইকোলজি এবং ইঞ্জিনিয়ারিং ২ টা কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। আমাকে জানতে হবে কিভাবে কোডটা এখানে নিয়ে আসতে হয়। সিমিলারলি এগুলো। এইগুলো কিন্তু এই যে আমার এক্সেল যে ডাটা সেটটা আছে সে ডাটা সেট থেকে অটোমেটিকই কিন্তু চলে আসবে। জাস্ট আমাদেরকে একটু কৌশলে করতে হবে যে কিভাবে ডাটাটা আনা যায়। সিমিলারলি এই যে দেখুন এই যে বক্স প্লট এই যে এত বড় একটা সিনট্যাক্স লিখলাম রান দিলাম। দেখেন রান দিয়ে আমার কিন্তু একটা আমি মানে প্লটটা এখানে করি। এই দেখুন প্লটটা হয়ে গেছে কিন্তু। রান দিলাম প্লট কিন্তু অটোমেটিক হয়ে গেল। এই প্লটটা কিন্তু আমরা ম্যানুস্ক্রিপ্ট এ ইউজ করতে পারবো। বাট প্রশ্ন হচ্ছে সিনট্যাক্সটা লিখবো কিভাবে? দেখুন এই সিনট্যাক্সটা কিন্তু আপনাদের কিন্তু মানে মুখস্থ করার প্রয়োজন নাই। হেল্প মেনুতে সবকিছু দেওয়া আছে। আপনার কিন্তু ডাটা সেটটা দিতে হবে আর ভেরিয়েবলের নামগুলো দিতে হবে এবং কোনটার মানে কি এটা বলে দিতে হবে এখানে। সিকোয়েন্সিয়ালি যখন আপনি আগাবেন তখন এগুলো আপনি করতে পারবেন। সিমিলারলি ভাবে আমাদের আ এদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকস আছে যেগুলো, এই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম। এই দেখুন, এই যে আমি এখানে কমান্ডটা দিলাম অটোমেটিক্যালি একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে এই টেবিলটা হতে পারে ২০ টা ভেরিয়েবল, ১০০ টা ভেরিয়েবল, ৫০০ টা ভেরিয়েবল সময় লাগবে আপনার একই লেস দ্যান 1 মিনিট। এই ধরনের টেবিল কিন্তু ম্যানুয়ালি আমরা করেছি অনেক সময় আগে ছাত্র জীবনে বা আমার চাকরি জীবনে ১ম ১০ বছর ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করেছি। কিন্তু যদি আমরা সঠিক স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করতে পারতাম তাহলে আমাদের এটা কিন্তু লাগবে কয়েক সেকেন্ড। এখন বলতে পারেন, "ভাই আপনি সেকেন্ড বলতেছেন, এই যে সিনট্যাক্স এটা লিখতে আমার সময় লাগতেছে না?" সময় লাগবে না। কেন লাগবে না? এই সিনট্যাক্সটা সব ক্ষেত্রে সমান। আমার খালি চেঞ্জ করতে হবে কি? আমার খালি ডেটা সেটের নামটা বলে দিতে হবে আর ভেরিয়েবলের নামটা বলে দিতে হবে। এগুলো কিন্তু আপনি একবার লিখবেন আপনার সারা জীবন একটা সিনট্যাক্সে কাজ হবে। আপনি শুধুমাত্র এখানে ডাটা সেটের নামটা চেঞ্জ করবেন আর ভেরিয়েবলের নামটা চেঞ্জ করবেন, দিয়ে খালি ক্লিক করবেন অটোমেটিক্যালি টেবিল তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে আর এর হচ্ছে পাওয়ার। যে আপনি একবার যখন টেমপ্লেট করবেন, কষ্ট করে করলেন, হেল্প মেনু, চ্যাট জিপিটি এগুলো করে আপনি করলেন, করার পরে আপনার কাজ আর নাই। আপনাকে সারা জীবন আপনি বসে খাবেন। আমি মাঝে মধ্যে আমাদের বসেরা আমাকে কাজ দেয়, ওরা কিন্তু জানে না এগুলো। মাঝে মধ্যে কাজ দেয় আমাকে বলে যে, "আপেল এই কাজটা করে" আমি করি, কাজটা করে বসে থাকি। বসে থেকে পরের দিন দিই। এই বসে থাকি না এটা আমি অন্য কাজ করি। কারণ তো ওরা জানে এই কাজ করতে লাগবে মিনিমাম ২ দিন। কিন্তু আমার তো সিনট্যাক্স করা আছে। আমি খালি ডাটা সেটের নামটা এখানে দিয়ে দিবো আর ভেরিয়েবলের নাম দিবো। আমার খুব বেশি হলে ৫ মিনিট লাগবে। ৫ মিনিটও লাগবে না। কারণ এই ভেরিয়েবলের নাম লিখতে তো ৫ মিনিট লাগে না। ৫ ধরুন ৫ এই ৫ মিনিটের কাজ। যে কাজটা আমার বসরা আমার এক্সপেক্ট করছে আমার ২ ঘন্টা বা ২ দিন লাগবে আমি সেই কাজটা ৫ মিনিটে করে দেব। সিমিলারলি আমি রিগ্রেশন টেবিলটাও ঠিক ওই আ ধরেন এখানে মাল্টিপলটা একটু ইউজ করি। এই এখন ধরেন এই যে ইয়ার সফটওয়্যারের RAM, ROM বা ইন্টারনেট বিভিন্ন কারণে একটু সময় নিতে পারে। কিন্তু এই সময়টা তো আমি কনসিডার করতেছি না। বাট আমার এই ক্লিক করতে যা সময় লাগে, ক্লিক করতে সময় একটু দেখেন আমার হয়তো ১ বা ২ মিনিট লাগবে এটা রান হতে। তাহলে আমাদের এইভাবে আমি একটা ক্লিক করব, একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু আমার রেজাল্ট হয়ে যাচ্ছে। এখন এখানে দেখুন, এখানে কিন্তু
মনে হতে পারে এটা রিগ্রেশনের একটা সিনট্যাক্স, আনঅ্যাডজাস্টেড রিগ্রেশন। আমাদের রিগ্রেশন ২ প্রকার আছে, একটা অ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড। আনঅ্যাডজাস্টেড রিগ্রেশন এখানে করেছি। এই যে সিনট্যাক্স এটাও কিন্তু আপনাকে আর লিখতে হবে না। একবার লিখলে কি হবে? আপনি শুধুমাত্র এখানে ডেটা সেটের নাম চেঞ্জ করবেন আর ভেরিয়েবলের নাম চেঞ্জ করবেন। সবগুলো কিন্তু সেম। আবার সারা জীবন এটা ইউজ করবেন। এই দেখুন কত সুন্দর একটা টেবিল অটোমেটিকই তৈরি হয়ে গেছে। এই দেখুন অটোমেটিক টেবিল তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের অ্যা সকল প্রকার এনালাইসিস খুব সুন্দরভাবে করতে পারবো। তবে হ্যাঁ, একদিনই কোনো কিছুই সম্ভব না। আবার প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনার একটা ফিক্সড করতে হবে যে আমি ১ সপ্তাহ বা ১০ দিন বা ১৫ দিন আমি এটার পেছনে সময় দিব। সেটা একটা কোর্সের মাধ্যমে হোক বা আপনি একটা বইয়ের মাধ্যমে হোক বা আপনি YouTube দেখে হোক, আপনার একটা প্ল্যান সেট করতে হবে। সেই প্ল্যানের মাধ্যমে আপনি যদি একটা নির্দিষ্ট সময় দিবেন যে আমি ১৫ দিনের একটা গোল করব, এই ১৫ দিনের মধ্যে শিখব। যে কেউ আপনার যারা জীবনে কোনোদিন R কোড লেখেননি, স্টাটা কোড লেখেননি, পাইথন কোড লেখেননি, তারাও কিন্তু আপনারা এই আ ১৫ দিনের মধ্যে শিখতে পারবেন। এই ছিল আজকে আমার টপিক। আসলে ১ ঘন্টার মধ্যে খুব বেশি আলোচনা করা যায় না। তো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে তাহলে আমরা এটা আলোচনা করব। করে আজকে এখানে আমি শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বারণ কুন্ডু আপনি মনে হয় কিছু বলবেন? কুন্ডু ভাই? ভাই ডিস্ট্রিবিউশন রিলেটেড কিছু বললেন না? আচ্ছা ডিস্ট্রিবিউশন বলতে এখানে ধরেন যে আমি ডিস্ট্রিবিউশন বলতে কি? ডিস্ট্রিবিউশন হচ্ছে কি আমি কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্যে মিন বা ক্যাটেগরি ভেরিয়েবলের জন্যে আমরা প্রপোরশন এগুলো বের কি এই যে আমি আপনাকে একটা বক্স প্লট দেখালাম দেখুন বক্স প্লটটা কই গেল? এই যে বক্স প্লট দেখালাম এটা কিন্তু ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি কোনো একটা আ ফাইন্ডিং কে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে যখন প্রেজেন্ট করি তখন ডিস্ট্রিবিউশন। যেমন এটা হচ্ছে কি এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ হিমোগ্লোবিন লেভেল। আপনি যখন দেখবেন এখানে রিপোর্ট লেখা থাকে কি ডিস্ট্রিবিউশন অফ হিমোগ্লোবিন ওয়াজ ডিফাইন্ড ইউজিং বক্স প্লট। অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখাইছি কার মাধ্যমে এক ফুড সিকিউর মধ্যে। এখানে কেন ডিস্ট্রিবিউশন বলতেছি দেখুন এর মধ্যে সকল প্রকার ইনফরমেশন আছে। এর মধ্যে ভেরিয়েবিলিটি আছে, এর মধ্যে সেন্ট্রাল টেনডেন্সি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু আছে। তো যখনই আমি একটা ডাটার সামারি কোনো একটা টুলস এর মাধ্যমে প্রেজেন্ট করব তখন তাকে বলা হয় এখানে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ হিমোগ্লোবিন লেভেল। ঠিক সিমিলারলি এখানে কিছু ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল আছে। আমি এটা দাঁড়ান দেখাচ্ছি এটা। এই দেখুন। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যানিমিয়া। কেন ডিস্ট্রিবিউশন অ্যানিমিয়া? এখানে দেখুন আমি যারা ফুড সিকিউর এবং ফুড ইনসিকিউর এবং বয়সের সাপেক্ষে আমি অ্যানিমিয়ার প্রিভ্যালেন্স গ্রহণ যখন দেখাচ্ছি কতগুলো ভেরিয়েবলের সাপেক্ষে তখন তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন। বরুণ ভাই বুঝতে পারছেন? তবে হ্যাঁ, তবে জি ভাই। ডিটেইল আসলে এখন তো আসলে বলা যাচ্ছে না, বুঝছেন না? কারণ ১ ঘন্টাতে আর কত বলবো? এখন তো সম্ভব না ভাই। মানে হ্যাঁ। সম্ভব না। বাট ধন্যবাদ আমি ভাই। বলব যদি আপনারা এগুলো শিখতে চান কেউ তাহলে কিন্তু একটা টাইম সেট করবেন যে আমি ১৫ দিন বা ১ মাস বা ৩ মাস বা যারা চাকরিজীবী আছে তারা তো বেশি সময় নিতে হবে। কিন্তু একটা গোল সেট করতে হবে, শিখতে পারবেন। কিন্তু একটা জিনিস আমি বলি, মাথার মধ্যে থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলে দেন যে এই সিনট্যাক্স কি আমি পারবো? অবশ্যই পারবেন। আপনি যদি ইতিহাস থেকে পড়ে আসেন, আপনি যদি সোশ্যাল সায়েন্স থেকে পড়ে আসেন, আপনি যদি ম্যাথমেটিক্স থেকে পড়ে আসেন, আপনি যদি বাংলা যেখান থেকে পড়ে আসেন, আপনি পারবেন। কেননা এই কোড গুলো কিন্তু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে করেছি এমনভাবে সবাই করতে পারবে। সুতরাং মাথা থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলে দিন যে আমি পারবো। অবশ্যই পারবো এটা আপনাকে মানে মাথায় রাখতে হবে। কিন্তু ওই একটু সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। এটাই হচ্ছে কথা। আর কারো কোনো সাজেশন বা প্রশ্ন এগুলো আছে কি? তাহলে আমরা আলোচনা করি। করে আমরা এখানে মোটামুটি ডেট আমাদের এখানে রাত ২:৩০ তাহলে আমরা আজকের মতো সমাপ্তি ঘোষণা করব। আচ্ছা এদের একজন হ্যাঁ, ঠিক আছে ভাই। এদের বলতেছে যে, যেকোনো স্কিল এটাকে যেমন ধরেন আমি আজকে যে জিনিসটা দেখাচ্ছি,
আজ থেকে 3 বছর পর দেখবেন যে এই জিনিসটা ভ্যালুলেস হয়ে গেছে, এটা আর কাজে লাগবে না। অর্থাৎ আপনি যে কোনো স্কিল শিখবেন, এখন টেকনোলজি এত আপডেট হচ্ছে যে আপনি আপনার স্কিলে যদি মডিফাই না করেন তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। যে মনে করেন উদাহরণ বলেন নোকিয়া কোম্পানি, তারা একসময় রাজত্ব করেছে সারা ওয়ার্ল্ড, কিন্তু এখন তারা দেউলিয়া। তে আমাদের এই যে দৈনন্দিন জীবনে যে স্কিলটা আছে, আপনি এখন পাইথন শিখবেন একটা মডেল দিয়ে একটা। আপনি ৫ বছর পর যদি আপনি এটাকে আপডেট না করেন, তাহলে কিন্তু আপনি যে স্কিলটা শিখতেছেন এটা ব্যাকডেট, এটা কোনো কাজে লাগবে না। সুতরাং আমরা যারা শিখবো, আমরা তো বর্তমান যা তা শিখবো এবং প্রতি মাসে বা বছরে কিছু আপডেট আসবে, সেই আপডেটটা আমাদের শিখতে হবে। এইজন্য আমি বলতেছি যে সাধারণত দেখা যাচ্ছে ডেটা, এটা কিন্তু আমি ডেটা সায়েন্সের কথা বলছি। ডেটা সায়েন্সের যেকোনো জিনিস মানে ৩ থেকে ৪ বছরের মধ্যে এটা ব্যাকডেট হয়ে যাবে যদি আপনি নিজেকে আপডেট না করেন। যেমন আমি যে সিনট্যাক্সটা লিখতেছি এটা আজ থেকে ২ বছর আগে অন্যভাবে লিখতাম। আজ থেকে হয়তো ১ বছর পর আবার আমাকে চেঞ্জ করতে হতে পারে। এই হচ্ছে আমাদের আপডেটের বিষয়। যেকোনো সফটওয়্যার আপনি দেখবেন যেকোনো সফটওয়্যার প্রতি ৬ মাসের মধ্যে একটা আপডেট দিয়ে দেয়। ওই আপডেট যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনার এই স্কিল দিয়ে ভবিষ্যতে কোনো কাজ করতে আমিও পারব না, আপনিও পারবেন না। ভাই এই জিনিসটা বুঝতে পারলাম তো? জি ভাই। জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, যে ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স তো আর চেঞ্জ হইতেছে না। এটা তো হচ্ছে টুলস হয়তো বা আপডেট না, হইলে না আপডেট মনে হয় হয়তো বা করতে ফান্ডামেন্টাল হবে। জিনিসগুলো মানে ওইটাই। রুট কখনো চেঞ্জ হবে না। রুটটা ঠিক থাকবে। জি। মিন, এখন রিগ্রেশন আপনার যে কোর্সটা আসতেছে সেখানে কি ওই যে এপ্লাইড স্ট্যাটিস্টিক্স তো শেখানো হবে? মানে হ্যাঁ, 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 অন ফিল্ড যে বিজনেস প্রবলেম গুলো আসলে কিভাবে ডিল হ্যাঁ, করতে হ্যাঁ। হবে। যেমন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এ দেখা গেছে যে এনোভা আছে, তারপর হচ্ছে পি স্কাই স্কয়ার, এই যে টার্ম গুলা বললেন, এগুলো তো আহ, মানে এমনিতে হচ্ছে বই থেকে তো বোঝা তেমন একটা যায় না, বা হচ্ছে এগুলো না খুবই বিক্ষিপ্ত বললাম জিনিস। না ভয় এটাই ভয়টা এটাই হচ্ছে আমি বললাম এই একটা জিনিস আপনারা শিওর থাকবেন, এই ভয়টা দূর হবে। কেননা আসলে আমরা যখন কোনো জিনিস শিখি রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে শিখি না বিধায় আমরা পারি না। আমরা তো রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে করি। দেখবেন এই যেমন অ্যানোভা কি আপনি কিন্তু করেছেন, আপনি কিন্তু অ্যানোভা আপনার বাড়িতে করেছেন, কিন্তু এটাই দিয়ে অ্যানোভা এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, এটাই দিয়ে এটা বুঝতে পারছেন না, আমরা কিন্তু করি। যখন আমরা রিয়াল লাইফ কে করলে করতে পারবো তখন নিজে শিখতে পারবো এবং অবশ্যই আমাদেরকে সফটওয়্যার শিখতে, যেমন এদিকে এটা কিন্তু টি টেস্ট দেখুন, দেখেন টি টেস্টটা কত সহজে এই সিনটেক্স লিখলেন, এটা কিন্তু টি টেস্ট। এরপরে এটা কিন্তু কাই স্কয়ার টেস্ট, সিএইচ কাই স্কয়ার, এদের কিন্তু কাই স্কয়ার টেস্ট। হয়তো বলতে পারে ভাই কাই স্কয়ার টেস্ট এত এটা সফটওয়্যারের পাওয়ার। আপনি খালি এখানে সিএইচ লেখেন কাই স্কয়ার দিয়ে দিছে। জাস্ট তারপরে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট আরকি। হ্যাঁ, কিভাবে ইন্টারপ্রিটেশনটা ইম্পোর্টেন্ট। টুলসে হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা ইম্পোর্টেন্ট এবং ওই যে বললাম না ২ টা আমি কি করব? আমি কাই স্কয়ার করব, না টি টেস্ট করব, রিগ্রেশন করব, অ্যানোভা করব, না কি করব? এটা আমাকে জানতে হবে। আর কিভাবে করব এটার দায়িত্ব সফটওয়্যারে এবং করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করার দায়িত্ব আমার। আমার দায়িত্ব কয়টা? ২ টা। আমার দায়িত্ব হচ্ছে ২ টা। কি করব? এটা হচ্ছে আমার দায়িত্ব। কিভাবে করব? এটা দায়িত্ব হচ্ছে সফটওয়্যারের। করার পরে এই রেজাল্টের ইন্টারপ্রিটেশনটা কি? এটা আমার দায়িত্ব। মানে আমার বা আপনার দায়িত্ব। যেভাবে বুঝতে পারছি। এই হচ্ছে কথা। হ্যাঁ। তবে সফটওয়্যারটা অবশ্যই আপনার শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু মানে কোন কিছু মানে সম্ভব না। সফটওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার। শুধু অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার শিখতে হবে। আপনি যেমন এক্সেল দিয়ে কিন্তু রিগ্রেশন হয়। কিন্তু এক্সেলটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। আবার ডেটাবেস তৈরি করার জন্যে স্টার দেওয়া হয়। কিন্তু ডেটাবেস তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার হচ্ছে এক্সেল। এক্সেল ছাড়া আপনি ডেটাবেস তৈরি করতে পারবেন না। পারবেন কিন্তু ভালোভাবে পারবেন না। সময় সাপেক্ষ হবে অনেক। যে সফটওয়্যারটা যখন দরকার আপনাকে সেই সফটওয়্যারটা শিখতে হবে। আচ্ছা জাহিদুল ভাই মনে হয় কিছু বলবেন? অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে থাকার জন্য। আজকের ক্লাসটা আমিও অনেক কিছু শিখেছি। দেখা যাচ্ছে যে আমরা ডাটা অ্যানালাইসিস করি। দেখা যায় আমাদের কানেকশনে যারা আছে মূলত দেখা যায় ডাটা অ্যানালাইসিস আমরা এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এর সাথে জড়িত। তবে এছাড়াও যে আরো টুলস আছে যেগুলো দিয়ে ডাটার যে পজিশনটা মানে কি অবস্থায় আছে ডাটাটা, ফিউচার প্রিডিকশনটা যে খুব সহজে করা যায়,
এই জিনিসগুলো এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। আমাদের হুম। সুপার ফাস্ট করে যেমন ২-১ টা লাইন লিখে কি সুন্দর এতগুলো অ্যান্সার যদি আমি এক্সেল দিয়েও বের করতাম তাও আমার অনেক সময় লাগতো। আসলে এটাই হচ্ছে পাওয়ার, ওই যে আপনি বললেন মেকানিজম এরকম ভাবেই তৈরি করা যে যাতে যেকোনো ফ্যাক্টর থেকে আসুক সেটা কোনো ম্যাটার না আসলে। জাস্ট আপনার হ্যাঁ, কি করতে হবে সেটা জানতে হবে। হ্যাঁ, এটাই হলো আহ কথা। কি করতে হবে? যারা কমিউনিটিতে অলরেডি আছেন তারা থাকবেন অবশ্যই। আমার শেষ কথা হচ্ছে যে আমাদের ক্লাস এটাই যে শেষ বিষয়টা এরকম না। আমরা সামনে ইনশাল্লাহ নতুন, নতুন কিছু আপনাদের জন্য আনবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের নলেজটাকে মানে আটকে না রেখে আপনাদের মাঝখানে যতটুকু মানে পারা যায় আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে দেখা যায় সবাই কাজ করে আসছেন, তারপরও এত লম্বা সময় দিয়েছেন। আর স্যারকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ, কারণ দেখা যাচ্ছে আপনাকে রাত কয়টা বাজে স্যার এই মুহূর্তে? এখানে ২টা ৩৯ রাত ২টা। বাসায় চলে যান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অসংখ্য বুঝতে ধন্যবাদ পারবো। সবাইকে। আজকে ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক অ ইউ, অ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অস্ট্রেলিয়ার আসসালাম। এটাই সুবিধা যে রাত-বিরাত তুমি যেখানে থাকো সিকিউরিটি 100% তো এই প্রাণ ভরে আপনি সবাই ঘুরে আ বেড়াচ্ছে। আ আ স্যার আমি কিন্তু মোহাম্মদপুর থাকি, হ্যাঁ? ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। সাগর ভাই হাসাইলেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।